হ্যালো, নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের গোপাল মাস্টার চ্যানেলে স্বাগতম। তোমরা জানো নতুন কারিকুলামে তোমাদের গণিতে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে। তো পরিসংখ্যানে অর্থাৎ পরিসংখ্যান থেকে যে কোনো পরীক্ষায় আমার এই ভিডিওটি থেকে 10টি প্রশ্ন থেকে কমপক্ষে 3 মার্ক কমন পাবে। তাহলে 10টি প্রশ্ন করেই তুমি 3 মার্ক পাচ্ছ। তাহলে দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, কোনো উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান কত? তো এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমাকে একটি সূত্র মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এই তিনটি ডেটা থেকে যে কোনো দুইটি ডাটা দেয়া থাকলে আমরা অন্য ডেটাটি বের করতে পারবো। তো আমাদের কি দেয়া আছে? পরিসর দেয়া আছে। তো পরিসর কত দেয়া আছে? 55। কেমন? ইকুয়াল সর্বোচ্চ মান বের করতে হবে, সর্বনিম্ন মান দেয়া আছে। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান কত দেয়া আছে? 43। এবার আমি যদি এই সর্বোচ্চ মানটা বের করতে চাই তাহলে 43 চলে আসবে 55-এর সাথে। 43 এই সর্বোচ্চ মানের সাথে কি হিসেবে আছে? মাইনাস হিসেবে। তো যদি এটার সাথে আসে তাহলে সর্বোচ্চ মান হবে 55 প্লাস 43। তাহলে 538549, অর্থাৎ এটার সমাধান হচ্ছে 98। এবার দ্বিতীয় প্রশ্নটি দিকে খেয়াল করো, ওজন বয়স কোন ধরনের চলক? একদম ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা এমসিকিউ থাকতে পারে। এটা ওজন এবং বয়স কোন ধরনের চলক? আসলে পরিসংখ্যানে ব্যবহৃত চলকগুলো দুই প্রকারের হয়ে থাকে। সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তা হচ্ছে বিচ্ছিন্ন চলক। মনে রাখবা, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা হচ্ছে বিচ্ছিন্ন চলক। সেক্ষেত্রে ওজন বয়স পূর্ণ সংখ্যা ছাড়াও দশমিকেও হতে পারে বা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। যেমন ওজন 5.5 কেজি হইতে পারে, 5.5 কেজি আমরা বলি। বয়স 5 বছর 6 মাস হইতে পারে। তো সেক্ষেত্রে এটা বিচ্ছিন্ন চলক নয়, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। অর্থাৎ যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেই সকল চলক অবিচ্ছিন্ন চলক। সেক্ষেত্রে বয়স এবং ওজন অবিচ্ছিন্ন চলক, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। 3 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি কি? সেক্ষেত্রে আরেকটা জিনিস থাকতে পারে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতাটা আসলে ভালোভাবে বুঝতে হবে। কেন্দ্রীয় প্রবণতাটা হচ্ছে, তোমরা অবিন্যস্ত উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করতে গেলে আসলে বেশিরভাগ মানগুলা মাঝামাঝি একটা শ্রেণীতে অবস্থান করতে চায়। অর্থাৎ যদি মানগুলোকে সাজাতে যাও তাহলে বেশিরভাগ মান দেখবা মাঝামাঝির একটা মানের দিকে কেন্দ্রীভূত হয়। এই উপাত্তসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টি, সেটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার চলো 4 নম্বর প্রশ্নটি দেখি আমরা। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে u2 = -2, x2 = 12 এবং h = 4 হলে অনুমিত গড় a = কত? খুব সুন্দর একটা প্রশ্ন। অনুমিত গড়
তোমরা নিশ্চয়ই গড় নির্ণয়ের ভিডিওটি আমার দেখে থাকবে। গড় নির্ণয়ের ভিডিওতে আমার আনুমানিক গড় বলে একটা জিনিস পাইছি আমরা, আনুমানিক গড়। সেটা হচ্ছে এটাই, অনুমিত গড়। আনুমানিক গড় এটা থাকে ধাপ বিচ্যুতিতে। ধাপ বিচ্যুতির সূত্রটা এরকম, ইউআই ইকুয়াল xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এবার ইউআই এর জায়গায় এখানে কত দেওয়া আছে, -2, ইউ2 আর কি, যেটা ইউ2টা হচ্ছে ইউআই এর পরিবর্তে আই বলতে আই সংখ্যক, এখানে 2 দেওয়ার কারণ হচ্ছে দুইটা পদ, দুইটা সংখ্যা। তো এটার জায়গায় আমি বসাতে পারি -2 ইকুয়াল xi এর জায়গায় x2 12 মাইনাস এর জায়গায় এ, এইচ এর মান দেওয়া আছে 4। এবার একটু খেয়াল করো, এই 4 এটার সাথে কি হবে, গুণ হবে, কারণ এদিকে কি হিসেবে আছে, ভাগ হিসেবে, এটার সাথে গুণ হবে। তো 4 দ্বারা এটার গুণ করলে -4 দুগুণ 4 দুগুণা 8, 12 মাইনাস এ। কেমন? তো সেক্ষেত্রে একটু এদিকে দেখাই আমি, এই 12 জায়গা থাকলো, এই এটাকে আমি নিয়ে আসি বাম দিকে, এ হয়ে যাবে প্লাস, আর 8 এদিকে মাইনাস ছিল, এটাকে যদি 12-র সাথে নিয়ে যাই, মানে 12-এর সাথে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে প্লাস। তাহলে 12 প্লাস 8 ইকুয়াল 20। এর মান হচ্ছে 20, অর্থাৎ অনুমিত গড় 20। আশা করি বুঝতে পেরেছ। এবার 5 নং প্রশ্নটি একটু খেয়াল করি। এই কতগুলো মান দেওয়া আছে একটু দেখি, 23, 25, 28, 17, 18, x, 35, 15। সংখ্যাগুলোর গড় 22.5। সংখ্যাগুলোর গড় 22.5। তাহলে গড় নির্ণয় করতে বলা হয়েছে। এটা একেবারেই সহজ, এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতেও পেয়েছো গড় নির্ণয়ের সূত্র, পঞ্চম শ্রেণীতেও পাইছো। গড় নির্ণয়ের একটা সাধারণ সূত্র আছে, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। আমরা সেইভাবেই করব, গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব, গড় ইকুয়াল, আমরা জানি এই সংখ্যাগুলোর সমষ্টি 23 প্লাস 25 প্লাস 28 প্লাস 17 প্লাস 18 প্লাস এক্স প্লাস 35 প্লাস 15, সংখ্যাগুলোর যোগফল করলাম, ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, ডিভাইডেড বাই 8। ঠিক আছে। এবার যেহেতু এই গড় মানটা দেয়া আছে, সেখানে এই মানটা বসাই দেব, 22.5 ইকুয়াল, আর এই সংখ্যাগুলো যোগ করলে সবগুলোর যোগফল হবে 161 প্লাস এই যে খেয়াল করে একটা এক্স আছে, এই এক্সটা এখানে থাকবে। ঠিক আছে, নিচে 8। এবার এই 8 এটার সাথে কি হবে, গুণ হবে, কারণ এদিকে কি হিসেবে আছে, ভাগ হিসেবে। তাহলে গুণ করলে, এটার সাথে গুণ করলে কত হয়, হবে 8 দ্বারা গুণ করলে হবে 180, 161 প্লাস এক্স। কেমন? এবার এই 161 এক্সের সাথে কি হিসেবে আছে, প্লাস হিসেবে। যদি এই 180-র সাথে নিয়ে আসি এটাকে, তাহলে হয়ে যাবে মাইনাস। অতএব এক্স ইকুয়াল 180 মাইনাস 161। কেমন? 180 মাইনাস 161, মানটা বের হবে কত, এক্সের মান বের হবে 19। আশা করি বুঝতে পেরেছ। এরপর 6 নং প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটা। চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি। এই প্রশ্নটি আমার মধ্যক নির্ণয়ের ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করেছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে মধ্যক নির্ণয়ের ভিডিওটি দেওয়া থাকবে, আশা করে দেখে নেবে। 8 নং প্রশ্নটি, 7 নং প্রশ্নটি, 8, 14, 11, 17, 6, 7 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। খুব সুন্দর প্রশ্ন। এটার মধ্যক নির্ণয় করার জন্য
আমরা যে কাজটা করব একটু খেয়াল করি। এখানে জায়গা নেই, আমি এখানে দেখাচ্ছি। এটার মধ্যক নির্ণয় করার জন্য কি করি একটু খেয়াল করো। এই মানগুলোর মধ্যক নির্ণয় করার জন্য মানগুলোকে অবশ্যই কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম অনুসারে সাজাতে হবে। তো আমি মানগুলোকে সাজাই 6, তারপর 7, তারপর 8, তারপর 11, তারপর 14, তারপর 17। লক্ষ্য করো এখানে উপাত্তের সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6। উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। উপাত্তের সংখ্যা এখানে n = 6, যা জোড়। ঠিক এভাবে লিখতে হবে, যা জোড়। অতএব মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদের সমষ্টি। এততম পদ ডিভাইডেড বাই 2। এই সূত্রটি মাথায় রাখতে হবে। যদি উপাত্তের সংখ্যা জোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এটা। তো আমরা দেখি n/2, n এর মান কত? 6 ডিভাইডেড বাই 2 প্লাস এততম পদ প্লাস 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 এততম পদ, কেমন, ডিভাইডেড বাই 2। তো 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3। এখানে 3 + 1 অর্থাৎ তৃতীয় পদ প্লাস 4তম পদ ডিভাইডেড বাই 2। এবার একটু লক্ষ্য করি তৃতীয় পদ কোনটা? 1, 2, 3, 8। চতুর্থ পদ 11। 8 + 11 ডিভাইডেড বাই 2 হবে 19 ডিভাইডেড বাই 2 হবে 9.5। ঠিক আছে, এইটাই হবে মধ্যক। এই 9.5 হচ্ছে এই উপাত্তগুলোর মধ্যক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটি, চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়, এই প্রশ্নটিও আমার মধ্যক নির্ণয়ের প্রচুরক নির্ণয়ের ভিডিওতে দেয়া আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আশা করি দেখে নেবে। এরপরে আরেকটি প্রশ্ন, 9 নং প্রশ্নটি, 26, 30 এই মানগুলো দেয়া আছে। এই মানগুলোর প্রদত্ত তথ্যের প্রচুরক ও মধ্যক একটু খেয়াল করো। প্রচুরক নির্ণয় একেবারেই সহজ। এখানে যে উপাত্তটি সর্বোচ্চ বার আছে কোন উপাত্তটি একটু লক্ষ্য রাখি। এইখানে আছে 27, 27, 27 তিনবার আছে। তো আমরা এইভাবে লিখে নেব, এখানে 27 তিনবার আছে, বাকি সবগুলোই একবার করে আছে। অতএব প্রচুরক 27। যে উপাত্তটি সর্বোচ্চ বার আছে সেটা হচ্ছে প্রচুরক। তো সেখানে 27 হচ্ছে প্রচুরক। মধ্যক নির্ণয়টা হচ্ছে এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে নেব। একটু আমরা সাজালে কি পাবো? 11, 13, 15, 20, 26, 27, 27, 27। ঠিক আছে, তারপর আছে 30, 32। উপাত্তের সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আরেকটা আছে 12, এখানে আরেকটা উপাত্ত হবে এখানে 12। তো
12। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইখানে উপাত্তের সংখ্যা বিজোড়। এখানে n ইকুয়াল কত আছে? 11। n ইকুয়াল কত? 11। যদি n ইকুয়াল 11 হয়, অর্থাৎ উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয়, সেই ক্ষেত্রে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, এততম পদই হবে মধ্যক। তো 11 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে 12 ডিভাইডেড বাই 2 ভাগ করলে 6, অর্থাৎ 6 নাম্বার পদই হচ্ছে মধ্যক। 1 2 3 4 5 6, এই 26 হচ্ছে মধ্যক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে শেষ প্রশ্নটি একবার, 10 নং প্রশ্নটি। 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, সেখান থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো প্রচুরক শ্রেণী একেবারেই সহজ। যে উপাত্তের সর্বোচ্চ গণসংখ্যা, যেখানে গণসংখ্যা, যে শ্রেণীটাতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, তো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে এটা, এই শ্রেণীতে 20। তো এই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান 55 থেকে 59। এই শ্রেণীটা একটু লক্ষ্য করো, 55 থেকে 59 কেমন? এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান। আর সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা। তো সর্বোচ্চ সীমা প্লাস সর্বনিম্ন সীমা ডিভাইডেড বাই 2। 9 5 14, 4 হাতে আছে 1, 5 5 10 আর 1 11 ডিভাইডেড বাই 2। তো এটার মধ্যমান হবে 57, অর্থাৎ প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 57, অর্থাৎ 57। ঠিক আছে, তারপর হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর মধ্যমান, এইখানে মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে, উপাত্তের সংখ্যা n ইকুয়াল 60। উপাত্তের সংখ্যা n ইকুয়াল যা আছে তাকে 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করলে কত পাই আমরা? 30। এই 30তম গণসংখ্যা যে শ্রেণীতে আছে, দেখো 10 আর 6 16, 16 আর 12 28, 28 আর 20 48, অর্থাৎ 30তম গণসংখ্যাটা এই শ্রেণীতে। তাহলে এটা হবে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর মধ্যমান একটু আগে বের করলাম 57। প্রচুরক শ্রেণীর মধ্যমান আর মধ্যক শ্রেণীর মধ্যমান একই। ঠিক আছে, এইরকমভাবে এখানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা থাকতে পারে, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা থাকতে পারে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।